শেখ হাসিনা ওনার ইমেজটা এমন বানায় ফেলছিল যে উনি বাংলাদেশ সম্পর্কে, বিশেষ করে ডক্টর ইউনূস সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলেছে, আমরা ভেবেছি রাজনৈতিক প্রতিহিংসা থেকে উনি এগুলো বলছেন। আদতে এখন দেখা যাচ্ছে যে ওনার কোনো কোনো কথা কিছুটা মিল পাওয়া যাচ্ছে। সময়ও হয়তো বলে দিবে উনি কতখানি সঠিক ছিলেন। সত্যিকারই ওনার রাজনৈতিক প্রতিহিংসা ছিল কিনা, নোবেল পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে আচরণ করছেন সেটাকে নিয়ে আমি বলতে চাই, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছে। অলরেডি মানবিক করিডোর নিয়ে দেশের জনগণ একটা রিপার্কেশন দিয়েছে এবং আমার দৃষ্টিতে মনে হয়েছে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেয় নাই। একই সাথে বিএনপি, বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় অংশীজন জামায়াতে ইসলাম, তারাও এটার বিরোধিতা করেছে এবং প্রত্যেকেই, অন্যান্য দলগুলো এটাতে একমত যে বাংলাদেশে মানবিক করিডোরের সিদ্ধান্তটা আসলে একটা রাজনৈতিক গভর্নমেন্ট নেবে অথবা সংসদে সব দল মত নির্বিশেষে এই সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজন। এটা শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইস্যু না, এটা হচ্ছে দেশের সার্বভৌমত্বের কোশ্চেন। সুতরাং এই প্রশ্নটার উত্তর এবং এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচিত সংসদের আছে। আমি এখানে সংসদ শব্দটা বললাম, সংসদে ৩০০ জন সংসদ সদস্য থাকবে, তারা এটা নিয়ে আলোচনা করবেন। একজন সংসদ সদস্য একজন আইন প্রণেতা, একজন সংসদ সদস্যকে তার জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের সিদ্ধান্তগুলো নেবার জন্য। সুতরাং এটা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের গুটি কয়েক ব্যক্তি আলোচনাটা করতে পারে না, এই সিদ্ধান্তটা নিতে পারে না। আপনারা দেখবেন যে যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে তখন পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য থেকে কিছুটা সরে গিয়ে বলল জাতিসংঘ এখনও এ ধরনের কথা বলেনি, জাতিসংঘের সাথে আলোচনা হয়নি, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যদি জাতিসংঘ ওইখানে মানবিক করিডোর করতে চায় তাহলে তারা সহযোগিতা করবে, সহায়তা করবে। এখন দেখেন, আজকেই একটা সংবাদে দেখলাম যে গাজাতে একটা ত্রাণের জাহাজ যাচ্ছিল, সেখানে ৩০ জন মানবিক কর্মী ছিলেন, সেখানে কিন্তু ড্রোন হামলা করেছে এবং এই ড্রোন হামলার পিছনে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। প্রশ্নটা কিন্তু সেখানে না, প্রশ্নটা হচ্ছে আপনার দেশের নিরাপত্তাটা কতটুকু থাকছে, আপনি কেন আপনার দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলবেন? অলরেডি আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। এই রোহিঙ্গা ইস্যুটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে ২০২৫ সালে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। সেখানে আপনি আপনার সার্বভৌমত্বকে কিভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন? আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অদ্ভুত পরিস্থিতিতে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেশের জনগণ আপনার উপর আস্থা রাখতে চেয়েছে। তার অর্থই না যে দেশের সার্বভৌমত্ব, দেশকে যুদ্ধ অবস্থার মধ্যে আপনি ঠেলে দেবেন, দেশকে আপনি একটা ব্যাটল ফিল্ড বানিয়ে ফেলবেন। দিস ইজ নট ইউক্রেন, নট সিরিয়া। বাংলাদেশ ইউক্রেন বা সিরিয়া হতে পারে না। বাংলাদেশের জনগণ বারবার এই দেশে একটা সুন্দর স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশে থাকতে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণ অসংখ্যবার রাজপথে নেমেছে। ৯০-এর গণজাগরণ হয়েছে, 1/11 এসেছে, তারপর ২০২৪ এসেছে এবং ভবিষ্যতে হয়তো আরও এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু কোনো পরিস্থিতিতেই কিন্তু দেশের সার্বভৌম প্রশ্নে দেশের কোনো রাজনৈতিক দল কম্প্রোমাইজ করেনি। দেখেন আজকে শেখ হাসিনাকে কেন চলে যেতে হয়েছে, ভারতের দাদাগিরিটাকে উনি মেনে নিয়েছিলেন বলে। বাংলাদেশের জনগণ মনে করে ভারতের সাথে যে সম্পর্ক সেটা প্রতিবেশীর সাথে সুসম্পর্কের থেকে আওয়ামী লীগের সাথে সম্পর্কটা অনেক বেশি ছিল। একটা দেশের সাথে দেশের সম্পর্ক হবার কথা ছিল, সেখানে একটা ব্যক্তির সাথে একটা দেশের সম্পর্ক হয়েছিল। এজন্য শেখ হাসিনাকে যে পরিণতি বহন করতে হয়েছে তার অন্যতম কারণ কিন্তু এটা। বাংলাদেশের জনগণ মনে করে ভারতের কাছে আমাদের যা যা পাবার ছিল আমরা সেটা পাই নাই এবং এই না পাওয়ার পেছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গভর্নমেন্টের অনেকখানি দায় আছে। আমরা দেন দরবারটা করতে পারি নাই। দেখেন, বিশ্ব রাজনীতিতে কোনো আবেগ বলে কিছু নাই। বিশ্ব রাজনীতিতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আপনার ভালো কোনটাতে, আপনার দেশের ভালো কোনটাতে, দেশের জনগণের ভালো কোনটাতে। বাংলাদেশের জনগণ মনে করেছে শেখ হাসিনা এই ভালোটা দেখে নাই। এখন এর অর্থই না যে আপনাকে গুটি কয়েক ব্যক্তিকে যে দায়িত্ব দেয়া হয়েছে আপনারা সেই দায়িত্ব নিয়ে ছেলে খেলা খেলবেন। তাহলে কি বাংলাদেশের মানুষ বসে থাকবে? আমি অন্তত বলতে পারি
আমি সুস্মিতা ফেরদৌসী বলতে পারি, আমি অন্তত বসে থাকবো না। আমি আজকে এই কথা বলার মধ্য দিয়ে প্রতিবাদ করা শুরু করলাম। আমি প্রতিবাদ করছি বাংলাদেশের সার্বভৌমত্বের কোশ্চেনে, বাংলাদেশের সীমানার প্রশ্নে, বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না। মনে রাখবেন, আমার ট্যাক্সের টাকায়, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনারা ওই জায়গাটায় বসে আছেন। আপনাদেরকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে এবং আপনাদের আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা আছে। আপনারা ইলেকটেড গভর্নমেন্ট নন, এর অর্থ এই না যে আপনাদের কোনো জবাবদিহিতা নাই। আপনারা যা খুশি তাই করে ফেলতে পারেন। আর কিছু কিছু আপনাদের, আমি আবারও বলি, এই যে বাংলাদেশের নির্বাচন দেয়াটাই আপনাদের একমাত্র দায়িত্ব ছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি, এই তিনটা বিষয় আপনাদের ঠিক করা দায়িত্ব ছিল। আপনারা একটা নির্বাচন দিয়ে দিতেন, নির্বাচিত সরকার এসে বাদবাকি সিদ্ধান্ত নিত। আপনারা কি করলেন? সংস্কারের না ধোয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাইলেন। কি সংস্কার করতে চান, কেন করতে চান, কোথায় কোথায় সংস্কার করতে চান, 8টা মাস চলে গেছে, আপনারা বলতে পারেন নাই। এই আর 2-3 দিন পর 9 নাম্বার মাসে পড়বে, আপনারা এটা বলতে পারেন নাই যে আপনারা কি করতে চান। আপনারা শুধু নির্বাচন হলে আপনাদের গায়ে ফোসকা পড়ে। এই যে দেশে উদ্ভূত পরিস্থিতি, এইসব মানবিক করিডোরের কথা বলছেন, এইসব সিদ্ধান্ত কি আপনাদের নেবার কথা? এইসব সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। আই মিন ইট, জাতীয় সংসদ। জাতীয় সংসদে আলোচনা হবে, ভোটে পাশ হবে, তারপর এইসব সিদ্ধান্ত নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আবারও বলছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, এইসব প্রশ্নে বাংলাদেশের জনগণ কোনো ছাড় দিবে না, কখনো দিবে না। বাংলাদেশের জনগণ প্রত্যেকটা দশকে তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। বাংলাদেশের জন্মই হয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। বাংলাদেশে অসংখ্য নারী তাদের সম্ভ্রম হারিয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। এখন পর্যন্ত যদি তাকান, 2024-এও অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। তাদের ত্যাগ আছে এই বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষ কখনোই ছাড় দেবে না তাদের নিরাপত্তার, সার্বভৌমত্বের কোশ্চেনে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এবং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কোনোভাবেই নেই, কোনো আইনের মার প্যাচেই নেই। এটা আপনাদেরকে মনে রাখতে হবে।